সারা দেশে গ্যাস সংকট বাড়ছে। গ্যাসের চাপ না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ সিএনজি স্টেশন। বাসাবাড়িতেও গ্যাসের সরবরাহ পাওয়া যাচ্ছে না। রান্না খাওয়া চলছে বিকল্প উপায়ে। এদিকে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা কোনো কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারছে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে আয় রোজগার কমে যাওয়ায় পরিবার চালানো ও কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একটি সিএনজি স্টেশনের ম্যানেজার জানান, বৃহস্পতিবার কিছুটা গ্যাস পাওয়া গেলেও চাপ ছিল খুবই কম। শুক্রবার গ্যাস না থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে। আইসি অন মানে 9 ঘন্টা উপরে গেছে না, এখন আমরা গ্যাস পাই নাই। আমরা গ্যাসের পাম্পের সামনে হচ্ছে পাম্প বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি এখন বেশি খারাপ। আমরা 6 ঘন্টা 7 ঘন্টা আসা গ্যাসের লাইনে এই থাকি, গ্যাস পাচ্ছি না। সিরিয়াল ধরেও গ্যাস পাচ্ছি না, কোম্পানিরাও মানতেছে না, ইনকামও কম নিচ্ছে না। আমরা বাসা বাড়িতেও সমস্যা, বাসায়ও গ্যাস নেই। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ থেকেই গ্যাস দেয়া বন্ধ। দুটি ফিলিং স্টেশন থেকে সামান্য পরিমাণ গ্যাস দিলেও পর্যাপ্ত চাপ নেই। রাত 3টার সময় আছি, আইসা আপনার সিরিয়াল ধরছি, এখন আমার গাড়িটা এই যে এখানে আছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, টানা 1 মাস গ্যাসের সংকটের পর মাঝে 3 দিন সরবরাহ স্বাভাবিক ছিল। এখন আবারও সংকট তৈরি হয়েছে। আর মাঝখানে 2-3 দিন ভালো ছিল, 2-3 দিন গ্যাস পাইছে, আবার সংকট শুরু হয়েছে টানা 4-5 দিন ধরে, মানে গ্যাস পাওয়া যেতেছে না লাইনে। ব্রাহ্মণবাড়িয়ায় পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্না হচ্ছে মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসে। কতদিন এই সমস্যার সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারে না কেউ। একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে। বাসায় মুরব্বী আছে, ওনাদের পর্যন্ত ঠিক টাইমে খাবার দাবার দিতে পারতেছি। আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবত পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। গ্যাস পাচ্ছেন না সাভারের বেশিরভাগ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। বন্ধ হয়ে গেছে এই এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছে না আবাসিক শিল্প গ্রাহকদেরও। এদিকে গ্যাস নিতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। লাইনে আগে যাওয়া নিয়ে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। গ্যাসের যে সংকট, আমরা খুব কষ্টে আছি। গ্যাসের সমস্যাটার জন্য আমরা আসলে বিভিন্ন কাজে আমরা সমস্যায় পড়তেছি। যেখানে গ্যাস পাই 500-600 টাকা, সেখানে 200-300 টাকার গ্যাস পাচ্ছি। নেত্রকোনায় পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। মনিরা কাজুরি, 71। লোডশেডিংয়ে বিপর্যস্ত গোটা দেশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। এরকম লোডশেডিং চললে বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন মালিকরা। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামের মানুষ। দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন শ্রমিকরা। উদ্যোক্তারা জানান, দিনে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও পরের 2 ঘন্টা থাকে না। এখন বসায় তো রাখলে তো সেটা আমার কারখানা কোনোভাবেও চালানো সম্ভব না। বিদ্যুতের যে অবস্থা, আমরা তো এই বিদ্যুতের কারণে ঠিকমতো প্রোডাকশন দিতে পারতেছি না। এদিকে বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সমসাময়িক অবস্থা বিবেচনা করে আমাদের যে নির্ধারিত শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে আমরা লোডটাকে বিভাজন করি। আর আমরা খেয়াল করি যাতে সব এলাকাতে এই বিভাজনটা মানে সর্বোচ্চ সহনশীল পর্যায়ে থাকে। ময়মনসিংহে প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। জ্বালানি তেলের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেড করতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। নারায়ণগঞ্জে বিদ্যুৎ সংকট রয়েছে বাসাবাড়িতে। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার উৎপাদন। মালিকদের দাবি, উৎপাদন কমে যাচ্ছে। বহু কারখানা কর্তৃপক্ষ সময় মতো বিদেশে পণ্য সরবরাহ করতে পারবেন না। বিদ্যুৎ তো মনে করেন আপনার 1 ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকে না, এমন কোনো রাখলেও ঠিকমতো কোনো মানুষ ঘরে ঘুমাতে পারে না। 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা নিয়ে ঘরে থাকি, বিদ্যুৎ জায়গা 1 ঘন্টা পর বিদ্যুৎ আসে, আবার
1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার যায়, আবার 1 ঘন্টা পর আসে। লোডশেডিং পরিস্থিতিতে বিপর্যস্ত নেত্রকোনার গ্রামাঞ্চল। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন গ্রামের মানুষ। এতে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ নির্ভর পানির পাম্প চালাতে না পারায় দেখা যাচ্ছে সেচ সংকট। দিনের মধ্যে 2-3 ঘন্টাই থাকে, সারাদিন আমাদের সব মিলে 4-5 ঘন্টা কারেন্ট থাকে। বিদ্যুতের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে শিল্পাঞ্চল রূপগঞ্জের বহু কারখানায়। উপজেলার বেশিরভাগ এলাকায় দিন ও রাতে সমান তালে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হচ্ছে। শান্তা ইসলাম, 71। সরকার বিদ্যুতের লোডশেডিংয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে যাত্রাবাড়িতে শহীদ ফারুক সড়কে এনসিপির গণসমাবেশে তিনি দাবি করেন, সরকারের পরিকল্পনাহীনতা ও দুর্নীতির কারণে তীব্র জ্বালানি সংকট হচ্ছে। বিএনপি সরকার একের পর এক মিথ্যা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। এর আগে গণসমাবেশে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বলেন, গণভ্যুত্থানের পর আবারও একজন দলীয় লোককে রাষ্ট্রপতি হিসেবে দেখতে হচ্ছে। পলাতক শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে না এনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর না করার আহ্বান জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং তেল বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করে এনসিপি। এতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করেছি, কোন প্রশাসক, যাদেরকে প্রশাসক দেওয়া হয়েছে, কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, এই নির্বাচনটা আবারও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে থেকে যাবে। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আমরা 2001 থেকে 6 এর ঘটনা জানি, লোডশেডিং কিভাবে হয়েছিল, কিভাবে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আমরা একই রকম দেশ আবারও দেখতে পাচ্ছি। মন্ত্রিসভায় রদবদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। অন্যদিকে সরকারের প্রথম 6 মাস কিছুটা সফল দাবি করে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এ নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। মাহিলা ইসলামের রিপোর্টে বাকিটা। বেস্ট অব দ্য বেস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। এতে যোগ দেন সমাজ কল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন্ত্রিসভায় রদবদল নিয়ে যে খবর প্রচারিত হচ্ছে তা গুজব। তবে প্রয়োজন হলে পরিবর্তনের এখতিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে। একটি সাংবিধানিক সংসদীয় গণতন্ত্রে রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং যখন যেখানে মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যাকে দিয়ে যেখানে যে কাজ করানো সম্ভব আরও বেশি ভালো হবে, সবাই কাজ করছেন, বাট এটা একটা টিমের মধ্যে আরও কীভাবে আরও ভালো মানুষের জন্য করা যায়, সেজন্য উনি যেরকম যখন প্রয়োজন মনে করবেন তখন সে পরিবর্তন উনি আনতেই পারেন। এটার তো সংসদ এবং সংবিধান সবকেই ওনাকে ক্ষমতা দিয়েছে। এদিকে বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের প্রথম 6 মাসের কার্যক্রম নিয়ে কথা বলেন রিজভী। 6 মাস যে পূর্তি হলো সেই ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটার একবারে লিখিত একটি বর্ণনা বা একটি বুকলেট আপনারা পেয়ে যাবেন, কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখবেন শতকরা কত ভাগ হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো শতকরা মানে এই যে লক্ষ্য পূরণ দিল 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয়, সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য, সেই লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও হয়তো 19-20 হতে পারে। এই সময় ছাত্র দলের নতুন কমিটি গঠন নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাদের সাথে কি কথা হয়েছে, তাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তো সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে বলে দেব। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। যুব সমাজকে দক্ষ যুব শক্তি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার ঘোষিত 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে দেশে বেকারের সংখ্যা কমে আসবে। মামুন হুসাইনের রিপোর্ট। আন্তর্জাতিক যুব দিবস 2026 উদযাপন উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির এবারের ছায়া সংসদ। বিতর্কের বিষয়, দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ। 95% কর্মসংস্থান সৃষ্টি করছে বেসরকারি খাত। শুক্রবার এফডিসিতে আয়োজিত এই প্রতিযোগিতায় সরকারি দল হিসাবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল হিসাবে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন। বেসরকারি খাতগুলো আস্থা অর্জন করেছে। সবথেকে বেশি সাফার করেছে ওই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এবং তাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা। মাননীয় স্পিকার, একটা ফ্যান নষ্ট হলো বা একটা ফ্রিজ নষ্ট হলো, আপনি ভালো কোনো টেকনিশিয়ান পাবেন না। কিভাবে পাবেন? চাহিদার সাথে আপনার তো দক্ষতার মিল নেই। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারের দেওয়া 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে দেশে বেকারের সংখ্যা কমে আসবে। আমি সরকারের আমলে যে 17 বছরের যে এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, সেটি তরুণদের যুবকদের প্রশিক্ষণের নামেও কিন্তু বড় বড় দুর্নীতি হয়েছে। মেগা প্রজেক্টের দুর্নীতির ভিড়ে কিন্তু এই যে বিভিন্ন প্রজেক্ট করতে গিয়ে আমাদের প্রযুক্তিগত প্রজেক্ট করতে গিয়ে দুর্নীতি হয়েছে, সেগুলি ধামাচাপা পড়ে গেছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দক্ষ যুবশক্তি গড়ে তুলতে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরেই আমরা চেষ্টা করছি যুব সমাজকে কিভাবে আমরা প্রত্যেকটি সেক্টরে ইনভলভ করতে পারি। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, সুষ্ঠু ও সুন্দর রাজনৈতিক পরিবেশের মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব সবার। আমরা ভবিষ্যতে কোনো প্রতিহিংসা রাজনীতি না, আমরা একটি সুষ্ঠু, স্বচ্ছ, পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করে আমাদের এই দক্ষ যুব যারা রয়েছেন, যুব নারী যারা রয়েছেন, তাদেরকে সকলকে সম্পৃক্ত করে যাতে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। তুমুল যুক্তিতর্কের মধ্য দিয়ে শেষ হয় প্রতিযোগিতা। এতে বিজয়ী হয় সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মামুন হুসাইন, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।